এই এলাকায় পবিত্র মসজিদের সম্মুখে আজ আমাদের এই নির্বাচনী সভায় যেভাবে এই এলাকার সর্বস্তরের মানুষ এসে উপস্থিত হয়েছে তাতে আমরা অত্যন্ত উৎসাহিত এবং গর্বিত বোধ করছি। আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এলাকার নাগরিক 2024 সালের এই নির্বাচনের গুরুত্ব, এই নির্বাচনের তাৎপর্য এবং এই নির্বাচন আমাদের ভবিষ্যৎ কোন পথে পরিচালনা করতে পারে সে সম্পর্কে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা আপনারা করছেন। নির্বাচনের সময় এটা হওয়া স্বাভাবিক এবং এটা হওয়া উচিত। আপনাদের বিবেচনাবোধ, আপনাদের রাজনৈতিক সচেতনতা এবং দেশ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতার উপরে আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। ভারতবর্ষে মানুষ যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক একটা সরকার পরিচালিত হয়। তার জন্য এই নির্বাচন, তাই এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার গঠিত হয়, রাজ্যের সরকার গঠিত। এই যে ভারতবর্ষে একটা মানুষকে একটা ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে এবং সেই ভোটের যে সমমূল্য, এখানে আদানি আম্বানি তারা এই ভারতবর্ষের সব থেকে বড় লোক হতে পারে, কিন্তু যখন ভোট দিতে যাবে তখন আদানি আম্বানির ভোটের যা মূল্য আপনার এলাকায় একজন সাধারণ গরিব মানুষের সেই একই মূল্য। সেই একটা ভোট তার যা মূল্য, আদানি আম্বানির একটা ভোট তার সমমূল্য। ব্যাপারটাকে হয়তো খুব সহজভাবে আমরা দেখতে চাই, খুব সহজভাবে ব্যাখ্যা করে থাকি, কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। কেন? এই যে আপনি একটা ভোট দেওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার যে অধিকার আপনার, সে অধিকারকে প্রয়োগ করছেন। সে অধিকার আপনি এমনি এমনি পাননি, সে অধিকার আপনাকে আদায় করতে হয়েছে। সে অধিকার আদায়ের জন্য 200 বছর ধরে আপনাকে লড়তে হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তির বিরুদ্ধে লড়াই করে, প্রাণ দিয়ে, আত্মত্যাগ করে, রক্ত ঝরিয়ে আপনাকে এই অধিকার কায়েম করতে হয়েছে। অর্থাৎ এই ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বড় শক্তি কি জানেন? এই ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বড় শক্তি, ভারতবর্ষ নামক রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করবে ভারতবর্ষের মানুষ তার ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ ভারতবর্ষের মানুষ প্রকৃত অর্থে এই রাষ্ট্রের মালিক। সেই রাষ্ট্রের মালিক তার হাত দিয়ে নিয়ন্ত্রিত হয়। তাই আপনার ভোটের মূল্য এখানে, আপনার ভোটের মূল্য কতটা আপনি সহজেই অনুমান করতে পারছেন। ভারতবর্ষের মানুষ তাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা চেয়েছিলাম যখন নির্বাচন হবে তখন সেই নির্বাচনে মানুষের কথা আলোচনা হোক, মানুষের সমস্যা নিয়ে বিতর্ক হোক, মানুষের ভালো মন্দ নিয়ে সেখানটাই সভা হোক, সমিতি হোক। সেই সমস্ত সভা সমিতিতে মানুষের কথা বলা হোক। কিন্তু আজ আমরা এক অদ্ভুত নির্বাচনী বাতাবরণ লক্ষ্য করছি, যে নির্বাচনী বাতাবরণে মানুষের সমস্যা দূরে থাকে, মানুষের সমস্যা আলোচনা হচ্ছে না। সব আলোচনার কেন্দ্রবিন্দু তুমি হিন্দু, তুমি মুসলমান, তোমার ধর্ম, তোমার জাত, তোমার বর্ণ, তার মধ্যে আমরা ক্রমশ ডুবে যাচ্ছি। নির্বাচন তো মানুষের নির্বাচন তো মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। সেই নির্বাচনে মানুষের কথা নেই কেন? মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা
এটুকু শুধু আপনারা একটু বোঝা জানার চেষ্টা করুন। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, ভারতবর্ষের মোদী, বাংলা দিদি, তারা কেউ চায় না মানুষের কথা আলোচনা হোক। কারণ মানুষের ভালো মতো আলোচনা করতে গেলে ধরা পড়বে মোদী, ধরা পড়বে দিদি। কারণ তারা কেউ মানুষের জন্য ভাবেনি, মানুষের জন্য করেনি। যদি করতো তাহলে আজকে ভারতবর্ষের এই অবস্থা হতো না। যদি করতো তাহলে বাংলার আর এই অবস্থা হতো না। আপনি আপনার নিজের জীবনের অভিজ্ঞতার দিকে তাকিয়ে দেখুন। মোদী ক্ষমতায় আসবার সময় স্বপ্ন দেখিয়েছিল আচ্ছাদিন লাইনে। আপনার জীবনে কি আচ্ছাদিন এসেছে? আপনি নিজে বিবেচনা করুন। মোদী স্বপ্ন দেখেছিল 2014 সালে যে আমি সব কালা ধান, আমি সব কালো টাকা যা বিদেশে আছে সব আদায় করে নিয়ে আসবো, সেই টাকা আপনাদের মধ্যে বেটে দেবো, এক একজন 15 লক্ষ টাকা করে পাবে। 2014 সাল পার হয়ে গেছে, নোটবন্দি হয়ে গেছে। কালাধন আনার জন্য আমরা সবাই ভুগলাম। আমাদের ব্যবসার চৌপাট হয়ে গেল, আমাদের কারবার বন্ধ হয়ে গেল। কালাধন কি এলো জানি না। আপনি পকেটে 4 লাখ টাকা করে পেয়েছেন কিনা তা আপনি জানেন, আমরা জানি না। কিন্তু ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক বলছে কালাধন কোথাও থেকে আসেনি, বরং যে টাকা ছিল বাজারে আজকে সেই টাকাই বাজারে ঘুরছে, সেখানে কালাধনের কোন খবর পাওয়া যায়। সেই নোটবন্দির নামে ভারতবর্ষের মানুষকে প্রথম ধোঁকা দিল কে? মোদী সরকার। আমাদেরকে বলল নোটবন্দি করার মধ্য দিয়ে 4 থেকে 5 লাখ কোটি টাকা কালো টাকা উদ্ধার হবে, সেই টাকায় স্কুল হবে, কলেজ হবে, বাড়ি হবে, ঘর হবে, হাসপাতাল হবে, কত কি হবে। হয়েছে আপনার জীবনে 15 লক্ষ টাকা আপনি পেয়েছেন না। প্রথম ধোঁকা মোদী দিয়েছে নোটবন্দি ধোঁকা, যেটা যখন তাকে জিজ্ঞেস করা হলো সে বলছে এটা আমার चुनावी जुमला। तो चुनावी जुमला देने में ये आदि है ये सरकार। आम लोगों की जो समस्याएं हैं, आम लोगों की जो दिक्कतें हैं, इसके समाधान के लिए ये सरकार ना कोई कदम उठाते, ना कोई कदम उठाने की इनका इरादा है। जब चुनाव दरवाजा खटखटाते हैं तो तुरंत ये लाके खड़ा करते हैं। जब तुरंत साम्प्रदायिक मेरुकरण की हथियार बनाते हुए ये सत्ता में काबिज होने की दोबारा कोशिश करते हैं, और इसके चलते हमारे देश को काफी हानि पहुंचते हैं। कि हम सबको समझना चाहिए। আমি তাই বলতে চাইছি যে নির্বাচনের সময় আমাদের এগুলো আলোচনা উচিত। আজকে জিএসটি চালু করে দেওয়া বলুন, এখানে প্রচুর ব্যবসাদার আছে। এই জিএসটি চালু করে আপনার কি কোনো লাভ হয়েছে? একটার পর একটা ট্যাক্স, ব্যবসা করবেন না ট্যাক্সের খাতা তৈরি করবেন, তা নিয়ে ব্যবসাদার ব্যস্ত। জিএসটিটা আপনার কি লাভ হয়েছে বলুন? এই জিএসটির নামে এই ভারতবর্ষের সাধারণ ব্যবসাদারদের, ছোটখাটো ব্যবসাদারদের চিনা হারাম করে দেওয়া হলো। এই জিএসটি নামে ঢোল বাজানো হলো। জিএসটি নাকি আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। জিএসটির মধ্য দিয়ে ওয়ান ট্যাক্স ওয়ান নেশন চালু হবে। কি হলো? 4টে 5টা 6টা করে ট্যাক্স বাজারে চালু আছে। আমার আপনার কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। ফলে উল্টে আমাদের ক্ষতি হয়েছে। নোটবন্দি করতে গিয়ে আমাদের ব্যবসার চৌপাট হয়েছে। লকডাউনে ব্যবসা আরো চৌপাট হয়ে গেল। হঠাৎ করে লকডাউন ঘোষণা করে দেওয়া হল। বলা নেই কমা নেই, লকডাউন লকডাউন লকডাউন। বাজার হাট রুটি রুজি সব বন্ধ হয়ে গেল, সব ব্যবসার চৌপাট হয়ে গেল। লকডাউন পৃথিবীতে অন্য দেশে হয়েছে, সেখানে বলে কয়ে আলোচনা করে সেখানে লকডাউন। মোদীর ইচ্ছা মতো রাতারাতি লকডাউন কোথাও হয়নি পৃথিবীতে। একটা নোটবন্দি দেশের অর্থনীতিকে শেষ করলো, লকডাউন দেশের অর্থনীতিকে শেষ করলো, জিএসটি দেশের অর্থনীতিকে শেষ করে দিল। আজ আমরা ভিখারি দেশে রূপান্তরিত হয়েছি। তাই কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে যখন ক্ষমতায় আসবে তখন এই জিএসটি 4-5 রকমের ভাগ থাকবে না। যে কোনো একটা জিএসটি হবে, সেটা যারা ব্যবসাদার তাদের সঙ্গে আলোচনা করে যেটা সুবিধা হবে সব থেকে, সেই রকমের জিএসটি তৈরি করা হবে। এই জিএসটি 4-5-6 রকমের জিএসটি ট্যাক্স আমরা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই এলাকার মানুষ আপনি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন। আজকে ভারতবর্ষের অবস্থাটা কি? ভারতবর্ষের একের পর এক ব্যাংক সেখানে ধাঁধলি হচ্ছে। আপনারা কি জানেন যে ভারতবর্ষের আজকে সরকার, মোদী সরকার ক্ষমতায় আসার পর
65,000 ব্যাংকে ফ্রড হয়েছে, জালিয়াতি হয়েছে। সেই 65,000 ব্যাংক ফ্রডের কারণে 4,64,000 কোটি টাকা লুট হয়ে গেছে। আপনি কি জানেন ভারতবর্ষের আজকের বিজেপি পার্টি, বিজেপি সরকার বড় বড় যারা কোটিপতি, বড় বড় যারা কর্পোরেট, তারা যে ব্যাংক থেকে ধার নিয়ে যে ব্যবসা করেছে, সেই ব্যবসার টাকা তারা ফেরত দিতে পারছে না, সেই ব্যাংকের টাকা তারা ফেরত দিতে পারছে না। আর ভারতবর্ষের সরকার তাদেরকে খাতির করেছে, ঋণ মকুব করে দিচ্ছে। আপনি ভাবতে পারেন, আপনি এখানে সকাল থেকে রাত পর্যন্ত গরমের মধ্যে ব্যবসা করছেন, মাথার ঘাম পায়ে রোজগার করছেন, আর গরিব মানুষের টাকা যেগুলো ব্যাংকে থাকে সেই টাকা যারা লুট করে বাণিজ্য করছে, লন্ডন আমেরিকায় বাড়ি কিনছে, তাদের ধার শোধ করার ক্ষমতা হারিয়ে গেছে বলে তাদেরকে ধার শোধ করার ক্ষমতা তাদের নেই। এই একটা দিয়ে তাদের সমস্ত ঋণ মকুব করে দিয়েছে মোদী সরকার। মোদী সরকার ক্ষমতায় আসার পর বড় বড় শিল্পপতিদের কত টাকা ঋণ মকুব করেছে জানেন? শুনে রাখুন, 14,54,000 কোটি টাকা। 14,54,000 কোটি টাকা বড় লোকদের ঋণ মকুব করেছে মোদী সরকার। আপনি দিল্লিতে যান, ব্যাংক যদি ঋণ শোধ করতে না পারেন, আপনার দোকানে, আপনার বাড়িতে হামলা হয়ে যাবে। কিন্তু 14,54,000 কোটি টাকা ঋণ মকুব করে দেওয়া হলো, তার জন্য তাদেরকে কেউ বাড়িতে হামলা করতে গেল না। এখানে আজকে ফারাক আপনারা বুঝতে পারছেন। আমি যা বলছি সরকারি তথ্য নিয়ে কথা বলছি। মোদী সরকার ভারতবর্ষের পার্লামেন্টে যে তথ্য পেশ করে তার উপরে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি। এই ভারতবর্ষে ব্যাংকিং ব্যবস্থাটাকে লুট করে চলেছে কিছু কর্পোরেট সংস্থা, কিছু পুঁজিপতি। মোদী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের ব্যাংককে মেরে নীরব মোদী, মেহুল চোকসিরা তারা বিদেশে চলে যাচ্ছে, ভারত সরকার চুপ করে বসে আছে। অথচ আপনি ব্যাংকে ধার চেতে যান, আপনার বাড়ি বন্ধক লাগবে, সোনা বন্ধক লাগবে, গয়না বন্ধক লাগবে। কেন? আজকে ভারতবর্ষে এইভাবেই এক আর্থিক বৈষম্য চলছে, এক আর্থিক বৈষম্য। কাউকে খাতির করা হচ্ছে, কাউকে চোষা হচ্ছে, এটাই ভারতবর্ষের অবস্থা। আপনি শুনলে অবাক হবেন, এই ভারতবর্ষে 10% মানুষের হাতে, শুনে রাখুন, এই ভারতবর্ষে 10% মানুষের হাতে আমাদের দেশের যত সম্পদ তার 55% জমে আছে। অর্থাৎ এদেশের 55% সম্পদের মালিক এদেশের মাত্র 10% মানুষ। আর এদেশের 50% সাধারণ মানুষের হাতে সম্পদ রয়েছে এদেশের মাত্র 3%। অর্থাৎ 3% সম্পদের মালিক আমাদের দেশে সাধারণ 50% মানুষ, আর 55% সম্পদের মালিক আমাদের দেশের মাত্র 10% মানুষ। এই ফারাক চলছে আজকে ভারতবর্ষ। এরকম ফারাক ভারতবর্ষে কোনদিন ছিল না। ভারতবর্ষের কংগ্রেস ক্ষমতায় আসার পর আমরা ব্যাংক জাতীয়করণ করেছিলাম। মনে করে দেখুন, ব্যাংক জাতীয়করণ করে ব্যাংকের দরজা সকলের জন্য খুলে দিয়েছিলাম। ভারতবর্ষের মানুষ খুলে যাবেন না। এই ভারতবর্ষের কংগ্রেস পার্টি, এই ভারতবর্ষের বামপন্থীরা আমরা মিলেমিশে এদেশের আজাদী আন্দোলন করেছিলাম, স্বাধীনতার আন্দোলন করেছিলাম। মনে করে দেখুন, সেই স্বাধীনতার আন্দোলনের ফল আমাদের সংবিধান, আমাদের স্বাধীনতা আজকে তা কেড়ে নিতে চলেছে। আজকে প্রচার করা হয় স্বাধীনতার জন্য মুসলমানরা নাকি কিছু করেনি, মুসলমানরা সব দেশদ্রোহী, তাই তাদেরকে বিশ্বাস করো না। এই ভারতবর্ষকে আগামী দিনে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। হিন্দু রাষ্ট্র তৈরি করে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে হবে, তাদের ভোটের অধিকার কেড়ে নিতে হবে। এই হচ্ছে বিজেপি পার্টির প্রচার। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, মোগল সাম্রাজ্যের ইতিহাসকে আমাদের ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ভারতবর্ষে মন্দির মসজিদের রাজনীতি চলছে, হিন্দু মুসলমানের রাজনীতি চলছে, মানুষের রাজনীতি চলছে না। তাই পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে বলেছিলাম, হে মোদী, তুমি বলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। তোমার ভারতবর্ষের পার্লামেন্টে তুমি সব থেকে বড় পার্টি, তোমার পার্টিতে একটা মুসলমান নুমাইন্দে নেই কেন, একটা মুসলমান এমপি নেই কেন? আমি ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করেছিলাম। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করেছিলাম, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াসের কথা বলা হয়, কিন্তু ভারতবর্ষের আজকের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় একটা মুসলমান
মন্ত্রী নেই কেন আমি প্রশ্ন করেছিলাম, কারণ এ ভারতবর্ষ সকলে, সেখানে সকলকে সুযোগ দিতে হবে, সকলের অধিকার সেখানে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এ দেশ সকলে মিলে তৈরি করেছি, এ দেশ আমরা সকলে মিলে রক্ষা করেছি, এ দেশ আজও আমরা সকলে মিলে বাঁচিয়ে রেখেছি। তাই ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে তোমরা যে রাজনীতি করছো সেই রাজনীতি আমাদের দেশকে ধ্বংস করবে, এ দেশকে এগিয়ে নিতে পারে না। আমরা যদি ইতিহাসকে বিকৃত করে মনে করি আমি দেশপ্রেমিক আর সবাই দেশদ্রোহী, তাহলে ইতিহাসকে অস্বীকার করা হয়। এই ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কারা শহীদ হয়েছিল মোদী সরকার তার তালিকা তৈরি করেছে জানেন। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, 1857 সালে সিপাহী বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহ থেকে 1947 সালে ভারতের আজাদী, এই সময়ে ভারতবর্ষের যত মানুষ শহীদ হয়েছে তার মধ্যে 30 থেকে 35% মুসলমান। এ কথা আমি নয়, এ কথা ভারতবর্ষের আজকে বিজেপি পার্টির পরিসংখ্যান বলছে। সেই পরিসংখ্যানে কোন হিন্দু মহাসভার নেতা নেই, কোন আরএসএস এর নেতা নেই, কোন বিজেপির নেতা নেই। ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে কোন হিন্দু মহাসভার নেতার নাম খুঁজে পাওয়া যায় না। আর এই ভারতবর্ষ গড়েছে কারা? এই ভারতবর্ষ গড়েছে মহাত্মা গান্ধীরা। খুদাই খিদমতগার পার্টি তৈরি করে সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফার খানদাই পার্টি তৈরি, এই দেশ তৈরি করেছে। এই দেশ তৈরি করেছে জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ। এই দেশ তৈরি করেছে নেতাজি সুভাষ চন্দ্র বোস, খান সানওয়াজ খানরা। এই দেশ তৈরি করেছে, এদেশের মানুষকে বিবেক বিবেচনা শিখিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামরা। এদেশের জন্য শহীদ হয়েছে ক্ষুদিরাম বোস, আশফাকুল্লাহ খানেরা। এইভাবে আমরা দেশ করেছি। এই দেশ করতে শুধুমাত্র সিপাহী বিদ্রোহে 27,000 মৌলানাকে সেদিনকে হত্যা করা হয়েছিল দিল্লির বুকে, জেনে রাখুন ভারতবর্ষের মানুষ। তাই ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে বলেছিলাম মানুষের মধ্যে মানুষ খুঁজুন, মানুষের মধ্যে হিন্দু মুসলমান খুঁজতে যাবেন না। जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएंगे जब इंसान को इंसान में इंसान नजर आए। মানুষের মধ্যে মানুষ খোঁজার চেষ্টা করছি না, মানুষের মধ্যে হিন্দু খুঁজছি, মানুষের জন্য মুসলমান খুঁজছি, আর আমরা আমাদের 12টা বাজাচ্ছি। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে আমি শেষ দিন একটা বক্তৃতা দিয়েছিলাম। সেই বক্তৃতায় বলেছিলাম আমি যে তোমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জওহরলাল নেহরুকে গালি দাও, ইন্দিরা গান্ধীকে গালি দাও, রাজীব গান্ধীকে গালি দাও, রাহুল গান্ধীকে গালি দাও। কেন? তোমরা বলো জওহরলাল নেহরু তোমাদের কি ক্ষতি করেছে, জওহরলাল নেহরু দেশের কি ক্ষতি করেছে বলতে হবে। তোমাদের বলতে হবে ইন্দিরা গান্ধী দেশের কি ক্ষতি করেছে, রাজীব গান্ধী দেশের কি ক্ষতি করেছে তোমাদের বলতে হবে। রাহুল গান্ধী দেশের কি ক্ষতি করেছে বলো আগে। আমরা শুনতে চাই যে গান্ধী পরিবার কত টাকা দেশে লুট করেছে তোমাদের বলতে হবে। মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি ছাড়ো, তোমাদেরকে বলতে হবে। সেদিন বলতে গিয়ে আমি বলেছিলাম জওহরলাল নেহরু 1954 সালে তার মৃত্যুর 10 বছর আগে একটা ইচ্ছা প্রকাশ করেছিল। সেই ইচ্ছাটা কি জানেন? তিনি বলেছিলেন আমার মৃত্যুর পর এলাহাবাদের গঙ্গার তীরে আমার শবদেহ যেন দাহ করা হয়। দাহ করার পর যে ছাই পাওয়া যাবে, যে অস্থি পাওয়া যাবে, হেলিকপ্টারে করে সেই অস্থি যেন ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে দেওয়া হয়, যে মাটিতে ভারতবর্ষের কৃষকরা চাষ করে লাঙল চালায়। আমি চাই আমার অস্থি, আমার ছাই ভারতবর্ষের মাটিতে কৃষকের লাঙলের মধ্য দিয়ে এদেশের মাটির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবে। আমি মৃত্যুর পরেও দেশের সঙ্গে থাকতে পারবো, দেশের মাটিতে বাঁচতে পারবো। তাই আমার এটাই ইচ্ছা যেন স্বাধীনতা আমার মৃত্যুর পর পূরণ করা হয়। এটা শুধু জওহরলাল নেহরু দেশবাসীর কাছে শুধু এইটুকু চেয়েছিল। ইন্দিরা গান্ধী দেশবাসীকে কি বলেছিল? মৃত্যুর একদিন আগে তিনি বক্তৃতায় বলেছিলেন, even if I die for the sake of the country, I shall be proud of it. Every drop of my blood, I am sure will contribute to the growth of the nation and make it strong and dynamic. অর্থাৎ আমি মনে করি ইন্দিরা গান্ধী বলেছিল যদি ভারতবর্ষের জন্য, দেশের জন্য আমার প্রাণ যায় আমি তাদের গর্ববোধ করবো। কারণ আমি বিশ্বাস করি আমার দেহের প্রতিটা রক্তবিন্দু এ দেশকে আরো উন্নত করবে, আমার দেহের প্রতিটা রক্তবিন্দু এ দেশকে আরো গতিশীল করবে, আরো শক্তিশালী করবে।
এটাই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মানুষকে বলে যাওয়ার পর তার মৃত্যু হয়েছিল। রাজীব গান্ধী দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য তামিলনাড়ু শ্রীপেরামপুরে দেখেছেন বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে মারা গেল। আজকে তাদেরকে চোর বলা হয়। আর যারা এই দেশের সঙ্গে গাদ্দারি করেছে, যারা এই দেশের ব্রিটিশের হুকুমতকে রক্ষা করতে চেয়েছে, আজকে তারা দেশপ্রেমী। স্বাধীনতার সময় যখন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোসরা, খান শাহনওয়াজ খানরা, খান আব্দুল গফফর খানরা যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে, তখন সেই লড়াইয়ে অংশগ্রহণ করেনি আজকের বিজেপির পূর্বসূরীরা। হিন্দু মহাসভা তাদের নাম। তারা সেই সময় হিন্দু মহাসভা ছিল এই ভারতবর্ষের বড় পার্টি। সেই হিন্দু মহাসভার নেতারা এই ভারতবর্ষের যুবকদের বলছে, তোমরা স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশের বিরোধিতা করো না, স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশকে সাহায্য করো। কারণ ব্রিটিশ যদি শক্তিশালী থাকে তাহলে এ দেশে মুসলমানরা আবার দখল করতে পারবে না। তাই ব্রিটিশকে রক্ষা করো, এটাই তোমাদের দায়িত্ব। কে বলেছিল? আজকে বিজেপি পার্টির পূর্বসূরীরা। আজকে মানুষ দেখুন, এই ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর, আজকে ভারতবর্ষে ৪৭ সালের পর থেকে এতগুলো বছর পার হয়ে গেছে। এ ভারতবর্ষে মুসলমানের রাজ হয়নি, এ ভারতবর্ষে কোন ধর্মীয় রাজ হয়নি, এ ভারতবর্ষে গণতন্ত্রের রাজ হয়েছে। আমরা এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এ ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। তাই এই দেশকে রক্ষা করাটা আমার আপনার পবিত্র কর্তব্য। ঠিক ঠিক এই দেশটাকে রক্ষা করার জন্যই আজ আমরা সংঘবদ্ধ হয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একটু পরে স্যার আমার নামাজও হবে, আমি সময় বেশি দেব না। তাই এই এলাকার মানুষ আপনারা আপনাদের বিচার বিবেচনা প্রয়োগ করবেন। একটু আগে বোন বলছিলেন আপনাদের কাছে যে আমরা একসঙ্গে এই লড়াইটা লড়ছি। প্রদীপ ভট্টাচার্যের জন্য আজকে বোন এখানে এসেছেন বাম দলের পক্ষ থেকে। এটা অত্যন্ত আমাদের আনন্দের খবর। এটার মধ্যে একটা নতুনত্ব আছে, আমাদের মধ্যে মতবিরোধ আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু দেশের সাথে আমাদের সকলকে এক হওয়া দরকার বলে আমরা মনে করেছি। शाम सूरज को ढलना सिखाते हैं, शाम सूरज को ढलना सिखाते हैं, सामा परवाने को जलना सिखाते हैं। गिर जाने से तकलीफ जरूर होते हैं, पर हट कर इंसान को चलना सिखाते हैं। আমরা মনে করি যে দেশকে রক্ষা করার জন্য আর বিভাজনের আমাদের মধ্যে বিভেদ নয়। বাম কংগ্রেস এক হয়েছে আমরা, কারণ দেশটাকে স্বাধীন করার সময় আমরা সবাই এক মতের প্রতীক ছিলাম। আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের কথা বলেছিলাম। আজও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। দেশকে আগে রক্ষা করতে হবে, দেশ রক্ষা করলে পার্টি হবে, পার্টি রক্ষা করলে ভোট হবে, ভোট রক্ষা করলে আমার আপনার ভোট দানের সুযোগ হবে। আজকে ভারতবর্ষে যিনি অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রীর স্বামী বলছি, পরকালা সীতারমন, সে বলছে ভারতবর্ষের মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী, যে মোদী যদি ক্ষমতায় আসে আবার, তাহলে এ ভারতবর্ষে সংবিধান মুছে দেবে, এ ভারতবর্ষের সংবিধান পাল্টে দেবে, এ ভারতবর্ষের মানচিত্র পাল্টে দেবে। আগামী দিনে আমার আপনার ভোট দেওয়ার সুযোগ যদি না থাকে অবাক হবে না। এটা আমি নই, এ আশঙ্কা প্রকাশ করছে ভারতবর্ষের আজকের মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী। তাই দেশটা কোথায় এগিয়ে চলছে, কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করবে। এই ভারতবর্ষকে এইভাবে একদিনে তৈরি করা হয়নি। আজ আমরা মনে করলেই সংবিধানের ছেড়ছাড় করতে পারি না। সংবিধানের ছেড়ছাড় করার জন্য আজকে কাউকে কোনো অধিকার দেওয়া হয়নি এই ভারতবর্ষের মানুষ। তাই এই নির্বাচনটা খুব জটিল নির্বাচন, এই নির্বাচনটা খুব মনোযোগ দিয়ে আপনারা করবেন। পার্টি যেখানে সেখানে তার দেশকে বাঁচানোর নির্বাচন এটা। তাই এলাকার মানুষকে আমরা এই কথাটাই বলতে চাই যে আজকে যে কেন্দ্রের বিজেপি সরকার, সে বিজেপি সরকার যে ভারতবর্ষের মানুষকে আজ এক অতল গহ্বরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে কোন দেশ হলে সে দেশ শক্তিশালী হয় না। ধর্মের ভিত্তিতে দেশ যদি শক্তিশালী হতো তাহলে পাকিস্তান আজকে দুর্বল হয়ে যেত না, পাকিস্তান শক্তিশালী দেশ হতো। তাহলে আফগানিস্তান শক্তিশালী দেশ হতো, তাহলে ইরাক সুদান শক্তিশালী দেশ হতো। কিন্তু তা হয়নি, কারণ সেখানে ধর্মের ভিত্তিতে দেশ চলে। তাই আমরা এ ভারতবর্ষের সেদিনে সংবিধান তৈরি করার আগে এ ভারতবর্ষের যারা
ভিন্ন ভিন্ন ধর্মের যারা বড় বড় দিকপাল, ভিন্ন ভিন্ন জাতির যারা বড় বড় দিকপাল মানুষ, যারা নির্বাচনে জিতে এসেছিল সেদিন, তারা একসঙ্গে বসে 167 দিন ধরে 2 বছর 11 মাস ধরে আলোচনা করে 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 আমাদের এই সংবিধান তৈরি করেছিল, যার মূল কথা এদেশ সকলে, এদেশের উপরে সকলের সমান অধিকার, এদেশের যে কোনো মানুষের তার নিজের ধর্ম পালন করবার স্বাধীনতা আছে, এদেশের সকল স্তরের মানুষের তার নিজের সংস্কৃতি পালন করবার অধিকার আছে। এটা আমি একা একা তৈরি করিনি। সেদিন 2 বছর 11 মাস ধরে আলোচনা করে করে এ ভারতবর্ষের সব ধর্মের দিকপালরা, সব বর্ণের বড় বড় মাথারা তারা সিদ্ধান্ত নিয়ে সংবিধানটা তৈরি করেছিল। যে সংবিধান আজ থাকবে কিনা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কোনদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনেছেন যে আমি প্রধানমন্ত্রী, আমার দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা করবো? কোনদিন শোনে না। মোদী এখন নতুন কথা বলছে, সংবিধানকে তো অমান্য করছে, এখন নিজের মাকেও তিনি অমান্য করছেন। মোদী এখন কি বলতে জানেন? মোদী বলছে যে আমি আমার মায়ের বায়োলজিক্যাল চাইল্ড নয়, আমি আমার মায়ের সন্তান নই। তুমি কে? বলছে ভগবান ডাইরেক্ট আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। মোদী বলে ইন্টারনেট লাইন আছে, ডিরেক্ট চলে এসছে, স্বর্গ থেকে মরতে চলে এসছে। এটা একটা প্রধানমন্ত্রী বলতে পারে? সে আবার বলছে আমার মায়ের মৃত্যু পর্যন্ত আমি জানতাম আমি আমার মায়ের সন্তান। মায়ের মৃত্যুর পর আমি উপলব্ধি করলাম, অনেক ভাবনা চিন্তা করি যে না, আমি তো মায়ের সন্তান নাই, আমাকে ভগবান শ্রীরাম এই ধরনের পাঠিয়ে দিয়েছে মানুষের সেবা করার জন্য। এই যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বক্তব্য হয়, তাহলে আমি আপনি কোথায় যাব সহজেই বুঝতে পারছি। তাই এলাকার মানুষ ওদিকে মোদী এদিকে দিদি উভয় থেকে সাবধান। সাবধান এই কারণে এরা কেউ মানুষের কথা বলছে না, এরা কেউ মানুষের কথা বলছে না। এই পশ্চিমবঙ্গে কি পেয়েছি আমরা বলুন? দুর্নীতি, লুট, চুরি, রাজধানী ছাড়া কি পেয়েছি আমরা? এখানে তৃণমূলী ট্যাক্স দিতে হয়, মোদীর জিএসটি ট্যাক্স আর বাংলায় তৃণমূলী ট্যাক্স, এই নিয়ে আমার আপনার জীবন কাটছে। শিক্ষকরা খোলা আকাশের নিচে রাস্তায় বসে আছে, মন্ত্রীরা জেলে চলে যাচ্ছে, দিদির কোন পরোয়া নাই। খোকাবাবুকে নিয়ে মোদীর সঙ্গে সমঝোতা করে দিদি আজ ইন্ডিয়া ব্লক নামে যে গঠবন্ধন করছিলাম তার সঙ্গে বেইমানি করে এখানে একা একা লড়ছে। এখন মুখে বলছে যে আমি ইন্ডিয়া ব্লকে যোগদান করব, কারণ হাওয়া ঘুরছে। যখন হাওয়া ঘুরছে তখন দিদির সুর বদলাচ্ছে, দিদির সুর বদলাচ্ছে হাওয়া ঘোরার সঙ্গে সঙ্গে। গঠবন্ধন হওয়ার আগে আমরা কি বলেছিলাম জানেন? শুনুন, এই চারটা বলছি। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয়, ইন্ডিয়া ব্লক তৈরি হওয়ার আগে আমরা ভারতবর্ষের বিরোধী দলগুলোকে বলেছিলাম, আমরা বামপন্থীরা মিলেমিশে ভারতবর্ষের বিরোধী দলগুলোকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আজকে বিজেপি পার্টির সব থেকে ভালো সময় 2019 সাল। তাদের জন্মের পর থেকে এখন পর্যন্ত সব থেকে ভালো সময় 2019 সাল। সেই 2019 সালে বিজেপি পার্টি ভোট পেয়েছিল কত? 37%। অর্থাৎ 63% মানুষ বিজেপিকে ভোট দেয়নি। সেই 63%-এর মধ্যে কংগ্রেসের হিস্সা ছিল 20%, তৃণমূলের 4%। তাই কংগ্রেস বাম সবাই মিলে আমরা বলেছিলাম বিরোধী যদি এক হয় 63% ভোট এক হয়ে যাবে, মোদীকে ক্ষমতাচ্যুত করা যাবে। প্রথম বেইমানি করলো নীতিশ কুমার, দ্বিতীয় বেইমানি করলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা জানি যে দিদির সমস্যা কোথায়। দিদিকে বাঁচাতে হবে তার খোকাবাবুকে ইডি আর সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য বাংলার দিদি মোদীর পায়ে আত্মসমর্পণ করে নিজেকে বাঁচাতে চাইছে। আর ভোটের সময় তিনি ভারতবর্ষের বাতাবরণ যখন পাল্টাচ্ছে তখন তিনি বলছেন আমি ইন্ডিয়া ব্লকের সঙ্গে তো আছি। দিদি, আপনি ভোটের পর ইন্ডিয়া ব্লককে সমর্থন করেন, তাহলে ভোটের আগে নয় কেন? ভোটের পর যদি আপনি ইন্ডিয়া ব্লককে সমর্থন করেন তাহলে ভোটের আগে কেন করছেন না? যদি আপনার সততা থাকে, যদি আপনার ইমান থাকে, তাহলে ভোটের আগে ঘোষণা করে দিন যে এই এলাকায় প্রদীপ ভট্টাচার্য আমার প্রার্থী,
কারণ আমি ইন্ডিয়া ব্লকের সমর্থক। তাই তৃণমূল তোমরা মোদী ভোটারকে সমর্থন করো। কেন এই কথা বলতে পারছেন না? কারণ আপনার ইমানে খোট আছে, আপনার চালাকি আছে, আপনি গিরগিটির মতন রং পাল্টাতে চাইছেন। তাই আপনাকে দিল্লিতে এক কথা, বাংলায় এক কথা বলতে হচ্ছে। সারা ভারতবর্ষে এক অদ্ভুত পরিবর্তন হচ্ছে। যখন ভোট শুরু হয়েছিল তখন আজকের মতন পরিস্থিতি ছিল না। আমি গতকাল দিল্লির একটা সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম ফোনে। সে কিছুদিন আগে ইউপি থেকে ঘুরে গেছে দিল্লি। সে আমাকে বলছে, দাদা यूपी में बीजेपी के हाल बेहाल है, बीजेपी के हाल अच्छा नहीं है, सब कुछ सही ढंग से नहीं चल रहे हैं यूपी में। बीजेपी काफी संकीत है, बीजेपी काफी चिंता हो रही है अभी यूपी के नतीजे को लेकर। আমাকে বলছে একজন খ্যাতনামা সাংবাদিক, সে বলছে উত্তর প্রদেশে বিজেপির হাল বেহাল হয়ে যাচ্ছে। আজকে তাই ভারতবর্ষ জুড়ে যখন বিজেপির হাল বেহাল, তখন মমতা ব্যানার্জির মনে হয়েছে এইবার আমার সুর বদলানো দরকার। তাই জানবেন, মমতা ব্যানার্জি যখন সুর বদলাচ্ছে তার মানে ইন্ডিয়া গঠবন্ধন ক্ষমতায় আসছে। ভেবে এলাকার মানুষ খামাকার তৃণমূলে কেন যাবে, খামাকার বিজেপি কেন যাবে? আসুন কলকাতার মানুষ, আমরা সংস্কৃতিতে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, সকলের সঙ্গে সকলের সাম্য ঐক্য মসজিদে বিশ্বাস করি। তাই আমরা কংগ্রেসের সমর্থন করবো, মোদী ভোটে তাই আমরা এই ভোটে জেতাবো। মোদী ভোটের যোগ্য দক্ষ ব্যক্তিত্ব। আপনারা জানেন যে এই মোদী ভোট কংগ্রেসের আজকে নয়, দীর্ঘদিনের নেতা। তিনি দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতির মঞ্চে তার অবস্থান স্পষ্ট। তাই তাকে আপনারা সমর্থন করুন। তিনি শিক্ষিত দক্ষ একজন পার্লামেন্টারিয়ান, একজন সাংসদ। কথাই বলে, ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন, ওল্ড হর্স ইজ বেস্ট টু রান, ওল্ড লিডার ইজ বেস্ট টু ট্রাস্ট। অর্থাৎ পুরোনো কাঠ দেখবেন তাড়াতাড়ি করে চলে যায়, পুরোনো ঘোড়া ভালো করে আরাম পাওয়া যায়, তেমনি পুরোনো নেতা তাদেরকে বিশ্বাস করে ভরসা পাওয়া যায়। তাই আপনারা ভোটকে সমর্থন করবেন। আর দিদি যে কথা বলছিল ভোটের সময় সন্তান, এখানে সন্তান কোনো গল্প হবে না। একটা বুথ এখানে দখল করতে দেওয়া হবে না। তৃণমূলকে চ্যালেঞ্জ প্রতি ভোটে হয়ে আমরা চ্যালেঞ্জ নিলাম এই এলাকার মানুষকে সাক্ষী রেখে। এখানে একটা বুথ যদি তৃণমূল দখল করে দেখাতে পারে, রাজনীতি করার ছেড়ে দেওয়ার কথা দিলাম। একটা বুথ আমরা দখল করতে দেবো না। কোন বুথ দখল করতে পারবে না। নির্বাচনের দিন আমরা হিম্মত নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা সবাই একজোট হয়ে এই মোকাবিলা করবোই করবো। কারণ এই বাংলায় তৃণমূলকে বরদাস্ত করা যাবে না। এই তৃণমূল ধর্মের রাজনীতি করে, এই তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে, বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে কখনো নাগরিক আইন, কখনো এনআরসি গল্প করে হিন্দু মুসলমানের ভোট বিভাজনকে তারা সমর্থন করে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দিল্লির মোদী তারা উভয় সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। তাই দেখবেন, মোদী সুর চড়ালে দিদি সুর চড়ায়, দিদি সুর চড়ালে মোদী সুর চড়ায়। দুজনের কেউ মানুষের কথা নিয়ে বলে না, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করে না। তাই এলাকার মানুষ, আপনারা কংগ্রেস দলের যে প্রার্থী মোদী ভট্টাচার্যকে আপনারা সমর্থন করবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। আপনাদের কাছে আরো দাবি আমাদের, নির্বাচনের দিন আপনারা অংশগ্রহণ করবেন। কোথাও বুথ দখলের কোন চেষ্টা হবে, আপনারা আমাদের পার্টির কর্মীদেরকে জানাবেন। আমরা এখানটায় কন্ট্রোল রুম খুলবো, আপনারা মিলিয়ে নেবেন। একটা বুথ এলাকায় দখল করতে দেব না। এটা কি পঞ্চায়েত নির্বাচন নয়, এটা পৌরসভার নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। এই নির্বাচন হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে। সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, কোন বুথ হবে না। কথা দিলাম আপনাদের, আপনারা ভোটে অংশগ্রহণ করবেন। না সংঘর্ষ, না तकलीफ, मजा के आज जीने में बड़ा बड़ा तूफान थाम जाएगी जब आग लगी हो सीने में। মানুষ আপনাদের সকলের কাছে মোদী ভোটের জন্য আশীর্বাদ চেয়ে, দোয়া চেয়ে সকলকে আমার ধন্যবাদ, নমস্কার, সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।